আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করেই জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে, আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? জিয়ান বলে ওঠে, তাহলে কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব। জিয়ান নয়নার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায়। কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্যে? আমি কি আপনার জন্য অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে। যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম। আমাদের কি সত্যি আর দেখা হবে না, মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়নার নয়ন কোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে, তোমার নামের মতোই তোমার চোখ দুটো সুনয়না। চোখের গভীরতা তোমার চোখ দুটোকে আরো আকর্ষণীয় করে তুলেছে। উত্তর দেবেন না? যাচ্ছি। হয়তো দেখা হবে। ভালো থেকো। ঠিক মতো পড়ালেখা করবে। রেজাল্ট যেন টপ লেভেলের হয়। কথাটার উত্তর দিলেন না তো? সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানাই থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসাবে। এখান থেকে সোজা এয়ারপোর্ট যাবেন? হ্যাঁ, আমার ফ্লাইট 1টা বাজে। আপনি কোন দেশের বিমান ড্রাইভার? কানাডা টু আরব আমিরাত। আসছি সুকেশিনী। নয়না দরজা পর্যন্ত আর আসলো না। এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো আকাশ দেখায়। মানুষও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে? হঠাৎ নিচের চোখ পড়তেই 4 চোখের মিলন ঘটল। নিচ থেকে আরো 2টি নয়ন তার দিকে স্থির করলো। হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসলো। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়নাও দৃষ্টি এদিক সেদিক করেনি। চোখে চোখে কথা হচ্ছে, যে কথা শব্দ হয়ে ফুটতো না ঠোঁটে। নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়া, কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল সে করতে চায় না। ভালোবাসা মন্দবাসা, ক্ষণিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টি সীমার বাহিরে। নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসলো। কাল রাতে জিয়ানের হাতের ওপরে মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না। একদিনে যেন নিজের রুম জুড়ে অন্য আরেকজনের বাস। যেন ভীষণ মিস করছে নয়না। বেডে এখনো ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাওয়া শার্ট জিন্স। শার্টটা হাতে ওঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরলো। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শার্টটা হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহমায়া, নয়তো আবেগ। সাইড টেবিলের ওপরে নজর স্থির হলো। দ্রুত যে জিয়ানের ওয়ালেটটা হাতে নিল। আইডি কার্ড সহ আরো কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজেই ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করলো নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেটা এই দেশের না। দ্রুত পায়ে রুম থেকে বের হলো। জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন। মেয়েকে দেখে বলে, কিরে মা, মন খারাপ? আম্মু, ওনার নাম্বার আছে তোমার কাছে? কার? জামাইয়ের? হ্যাঁ, আমার কাছে তো নেই। কোনো প্রয়োজন? আমারও খেয়াল ছিল না নাম্বারটা রাখতে। ওনার ওয়ালেট রেখে গেছে। এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। নিচে ড্রাইভার আছে, তুই রেডি হয়ে আয়, আমি বোরখা পরছি। রেডি হয়ে আসবো মানে? এয়ারপোর্টে দিয়ে আসি। আচ্ছা, দ্রুত করো। জিয়ান কিছু দূর এসে বাসায় কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বললেন, একবার আমার সাথে দেখা করবি না বাবা? আমার সময় নেই আম্মু। শোনো, নয়নাকে কোনো জোরাজুরি করবে না। সামনে ওর এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। রেজা, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। মেয়েটা তোর বউ। আল্লাহ তাআলার কালাম পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে, মাথায় রাখিস। নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না। আম্মু, আমি ছোট না, সো আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা, তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে যেন কোনো রকম ত্রুটি না হয়।
মিতা বেগম আর কিছু বলার আগেই খট করে কলটা কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজ সকালে অনিকেত এসেছিল বাসায়। তার মানে পাসপোর্ট টিকিট সব অনিকেত নিয়ে গেছে। জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনছো, রেজা চলে যাচ্ছে। ছুটি শেষ মানে কি? যেতে তো হবেই। আমাদের সাথে দেখা না করে? মিতা, ছেলে বড় হলো, অযথাই ইমোশনাল হবে না তাদের নিয়ে। ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, 2 দিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবো। রেজা কল করেছিল, বলেছে সুনয়নার এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। সব কথা শুনলে হবে? মন মর্জি মতো বিয়ে করেছে। চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে। আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের কি খবর? আগামীকাল ফিরবে। তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সব সম্ভব পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে। ছেলেরা যেমন তার হাজবেন্ডও তেমন। তার মন কেউই বুঝতে চায় না। এই যে ছেলেটা তার সাথে দেখা না করেই চলে গেল, তার তো হৃদয় পড়ছে। ইচ্ছে করছে ছেলের কাছে ছেলের কপালে চুমু খেতে, মাথায় হাত বুলিয়ে বলতে, ঠিকমতো খাবার খাবি, ঠিকমতো ঘুমাবি, নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরতো। কোনো আবদার থাকলে সেই দিন আর আঁচল ছাড়তো না, আবদার পূরণ না হওয়া পর্যন্ত। তার হাতের রান্না ছাড়া পেট ভরতো না। খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল। পড়ে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি পায় না। সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি? মিতা বেগম জিয়ানের বেডে বসলো। মনে মনে বলে, এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না। আবার কবে ফিরবি বাবা? এই, তোর বউকে দেখা। বিয়েতে যেতে পারিনি, বউ দেখা দ্রুত। আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক আমি চাই না। শালা বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখবো। জিয়ান মোবাইলটা বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে বাহ, ভাবি তো মাশাআল্লাহ কিউটের ড্রাম। অস্থায়ী বউ মানে? মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন। তাই এই বিয়ে বাতিল করে দিব ওর 18 বছর হলেই। আহ, বুকে ব্যথা পেলুম। তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী। আর এইদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না। স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা। তোর কপালে বিয়ে নাই, মেয়ে দেখলে তার 100টা খুঁত খোঁজা শুরু করিস। সিঙ্গেল মরবি এমনে চলতে থাকলে। ইয়া, হতেই পারে না। আমার বউ চাই একদম পারফেক্ট বউ। বউয়ের কি অভাব? একটার সাথে একটা থাকা শুরু কর, বউ দেখা দরকার নাই। বলেই আওয়াজ করে হাসলো। চুপ কর, আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো। সে কি, বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর নীলাঞ্জনা। জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নীলাঞ্জনা। এভাবে মনমরা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছো। মুখে কিছু আটকায় না না? আর কিছু না হোক, নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে বাহ, বইয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উথলে পড়ছে। তা বিরহের অনলে এখনো পুরোপুরি পুড়িয়ে ফেলনি নিজেকে? বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি, থাকবো কিন্তু তোমার সাথেই। সাথে থাকলেই হবে। ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায়, তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। এত সব ভাববার সময় কই? সারাদিন কাজ, রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকুই হলেই হয়। লাবিব, মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেসে তুমি থাকতেই পারো না, তাই ভালোবাসো। নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার কিছু পিছু নিতে না। আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়। পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রাখো, রেজা যখন জানতে পারবে
তুমি আমার সাথে পালিয়েছ। তখন কি বলবে? বলার কি আছে? আমরা একে অপরকে ভালোবাসি এই কথাটা ছাড়া। হুম, আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করেছো। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? আমার বর হাজবেন্ড, প্লিজ তার সাথে একটু দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজবেন্ডই হবে, বাংলাতে বর, ইংরেজিতে হাজবেন্ড। আরে, আমার বর ড্রাইভার। ম্যাম, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার হোক, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। জাহানারা বেগম বললেন, এসব কি ভুলভাল বলছিস তুই? আমার কি দোষ বলো আম্মু? এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে। সরি ভাইয়া, আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট, সে ফার্স্ট অফিসার, আই মিন ক্যাপ্টেন। ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত। প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে। কোন দেশে যাবে আপনার হাজবেন্ড? কানাডা। ওয়েট ম্যাম, ১,৫০০ টাকা দিন। নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন নিয়ে বলে, রুম নাম্বার ১০-এ চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়না রুম নাম্বার খুঁজতে লাগলো। হঠাৎ করেই চিৎকার করে ডেকে উঠল, মিস্টার প্লেন ড্রাইভার! অনিকেতের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনে। অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে, তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই। তোর বিশ্বাস করতে হবে না, ভাবির কোনো বান্ধবী নাই দোস্ত। এখন এসব বলার সময় শালা। বিয়ে শাদির ক্ষেত্রে সময় টময় হিসেব করতে নেই। যদি পেয়ে যাই মন মতো কন্যা, বিয়ে করে বনবাসে যাব তবে। জিয়ান হেসে বলে, বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি? বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের ১ বছর টানা হানিমুন করব, এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। হানিমুন তো ভালো কথা, তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি। চুপ কর আর চল। হাঁটছিল দুইজন। এমন সময় অনিকেত আবারও বলে উঠল, ভাই, তোর বুকে ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাটা নিয়ে ফ্লাই করতে চলে আসলি? বউটাকে সাথে করে নিয়ে আসলে একটা দুইটা চুম্মা খাইতি, জড়াইয়া টড়াইয়া ধরতি, বউ কান্না করতো, তুই বলতি, কেঁদো না সাথী আমার, আমি তোমারই আছি, তোমারই থাকবো, ফিরে ফিরে তোমারই কাছে আসবো। চুপ করবি, নয়তো তোর সাথে এখানেই বিদায়। আচ্ছা, ভাবির কোনো বোন নেই? আছে একটা, তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে, তবে তোর জন্য ওই এক পিসই যথেষ্ট। তো করিস না আর দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। তুই আসলেই ডাক্তার? হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার, বাইরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নাই। ওর বয়স ৮, তবে তোর নাকানি চুবানি খাওয়াতে পারবে। একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু? পাষাণ বন্ধু। কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে সামনে চোখ বোলালো, না, নেই তো। তাহলে কি আমি ইমাজিন করছি? ভাবনার ভেদ করে আবারও কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরে তাকাতেই দেখে চোখ পড়ল নয়নার দিকে। এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নিজের ২ হাত প্রসারিত করে দিয়ে নয়না বলে, সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করেই দেখে সবাই ভাববে কোনো সিনেমার সিন বা শুটিং চলছে এখানে। নায়ক নায়িকার জন্য ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এটা তো ভাবি, তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছায়নি। সে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল? নয়না তাকে জড়িয়ে ধরুক? কেন তার মন এটা চাইল? যাকে আপন করতে পারবো না তাকে কোনো কেন বুক বক্ষে টানছে? কেন মনে হচ্ছে
এইভাবে ছুটে এসে আমার বক্ষে আছড়ে পড়ুক? প্লেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও সুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, নাম্বার না দিয়েই চলে যাচ্ছেন। সিরিয়াসলি সুনয়না, তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছো? তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে? চুপ করুন, সবসময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, ওই কোলে নিবে চুমু খাবে তা না, উল্টো বকর বকর করছে। পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো? তুমি এটাই চাইছো? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলে, ভাই তুই থাম, আমার বুকে ব্যথা উঠতেছে। আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান। অসুস্থ মানুষ এয়ারপোর্টে না, হসপিটালে থাকে। নয়না, ও আমার বন্ধু অনিকেত, ও পেশায় একজন ডাক্তার, কার্ডিওলজিস্ট। মজা করে বলেছে। এবার বলো কেন এসেছো? বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। এখানে কেন বেবি? খোলা ময়দানে প্রেম জমে নাকি? প্রেম জমে আড়ালে। আহারে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস। ধন্যবাদ প্রিয়া। ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে ৩,০০০ টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে, বেডশিটের দাম। আমি আবার এত উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগ চলে গেছে, তাই টাকা লাগবে না। তোমার সাথে কে এসেছে? আম্মু এসেছে। কোথায় উনি? বসে আছে। আচ্ছা, আমার হাতে একদমই সময় নেই, আমি আসছি। শুনুন। বলো। এভাবে বলো। বললে তো কিভাবে বলবো? মনে হচ্ছে আমার ওপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। শোনায় না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলে, এত কিউট একটা বাচ্চা বউ, এর মিষ্টি কথা তোর ভালো লাগছে না? আপনি হার্টের ডাক্তার তাই না? এক কাজ করতে পারেন। কি কাজ লিটল ভাবি? এই ড্রাইভারের হার্টের সার্জারি বাদে সব বদ রগগুলো, জেদগুলো বের করে দিবেন। অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে পড়ে গেল। আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তারবাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বারটা সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলল, পড়ালেখা করো, ক্যারিয়ার গড়ো। আমার পড়ালেখা হলো বিয়ে, আর ক্যারিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করব, উল্টোপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো, এই হলো আমার মূল ক্যারিয়ার। জামাই ইনকাম করবে, আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। এইসব উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও। আমার হাতে সময় নেই। আহা, আমার কথাটা তো শুনবেন। এখন বাচ্চামো করার সময় না, শোনায় না। আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তার আগেই অ্যানাউন্সমেন্ট হলো, প্রিয় যাত্রীরা, AC-87 টর্নেডোগামী ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 22-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, কিছু কথা না বলাই থাকুক। কথাটা শেষ করেই দ্রুত সামনের দিকে পা বাড়ালো। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে, এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না। তাছাড়া সময় একদমই কম। নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না? কথার ভাঁজে কথা জমতে থাকুক, আপনি ভালো থাকুন সব সময়। নয়না ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়ে ছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাতটা ধরে বলে, ও তো কাজে যাচ্ছে, এটাই ওর পেশা, ফিরে চল, সময় হলে আবার তোর কাছেই আসবে। জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খোলে, নিজের মোবাইলটা বের করে নয়নার আজকের সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না, আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না। ধীরে ধীরে জ্বলছি, আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না। বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি সদ্য ফোটা কলি, আমি ঝরে যাওয়া ফুল। কিভাবে খুঁজবো তোমাতে কোল?
ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার। তার কথাটা না শুনে চলে গেল। লোকটা একটুও ভালো না। আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বলেন, এত কি ভাবছিস? এইসব ভাবনা বাদ দিয়ে এবার বই খাতার চিন্তা কর। এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে। লাবিব বাসায় এসে ঢুকতেই সৈকত সাহেব মানে লাবিবের বাবা বলেন, তুই আমার বাসায় কেন এসেছিস? বাবা সরি, কিন্তু দোষটা আমার একার না। আমি তোমাদের বলেছিলাম, তোমরা রাজি হওনি, তাই এই পথটা বেছে নিতে হলো। সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির উদ্দেশ্য করে বলল, তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেলেই গলায় ঝুলে পড়লে? কোনো ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি? নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে। মুখ ফুটে বলার আগেই সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার। আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। শিল্পী বেগম এসে বলে, মানে লাবিবের মা, মেয়েটার কি দোষ বলো? তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই না এসেছে সব ছেড়ে। একদম চুপ করো তুমি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা? মেয়েরা সাই না দিলে কোনো ছেলের সাহস হয়? আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের মেয়ে এই জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। এই মেয়ে, বংশ পরিচয় কি তোমার? তা আদর্শ বংশ পরিচয় আছে তো নাকি ছাপড়ি? নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে। না, একটা কলও আসেনি। এই লোকটা এমন রসকসীন কেন? আরে ভাই, তোর প্রেমিকা পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? দুনিয়ার মেয়ের অভাব পড়ছে? আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো ল্যাটা চুকে যায়। কত নিষ্ঠুর হলে একবারও কল না করে থাকে। না, নয়না স্থির হতে পারছে না। পায়চারি করছে সারা রুম জুড়ে। রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিম কর্নারে। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি। এই তো, মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে। একদম দাঁত ফেলে দেব এভাবে হাসলে। আশ্চর্য, সামনে কেউ নেই। লোকটা থাকলে ঠিক বলতো, ফেলে দাও দেখি, তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত। উফ, এইসব আর ভাবতে পারছে না নয়না। দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো। রুমেও স্বস্তি পাচ্ছে না নয়না। রুম থেকে বের হয়ে টিভি অন করলো। সেখানে গান বাজছে, সখী তোরা প্রেম করিও না, প্রীতি ভালো না। চ্যানেল পাল্টে চলেছে, কোথাও স্থির হতে পারছে না। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলে, মহা মুশকিলে পড়লাম তো। এই প্লেন ড্রাইভার তো কিছুতেই আমার মস্তিষ্ক আর হৃদয় থেকে সরছেই না। আপিতা, তুমি কার কথা বলো? নয়না সূচনার দিকে তাকিয়ে বলে, নট আপিতা, ইটস আপি। ওকে পাপিতা। তুই এত বিচ্ছু কেন রে সূচনা? আমার মুড ভালো নেই, সর এখান থেকে। সূচনা হুট করেই নয়নার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে বলে, তোর মুড নিয়ে আমি কি করব রে আপিতা? আমি কার্টুন দেখবো, সর তুই। তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না, আর আপিতা বলবি না। আপিতা, তুই আপিতা, তুই আপিতা। চুপ করবি? করবো না চুপ, তুই করবি? চিনিস আমার বাবাকে? নয়না সূচনার কান টেনে দিয়ে বলে, তুই মুচো না, মুচো না, বলেই নিজের মায়ের রুমে চলে গেল। সূচনা কপাল কুঁচকে বলে, আমার সাথে এমন করেছিস, দেখিস তোর সাথে কি করি আপিতা। রুমে এসেই জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমার ভালো লাগছে না। জাহানারা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, বাহিরে যাবি? চল, আমরা ফুচকা খেয়ে আসি। নয়না আনন্দিত হয়ে বলে, সত্যি? হুম, সত্যি। নয়না তবুও মন ভালো হচ্ছে না। ওই লোকটার কল করবে কখন? একটা কল কি করা যেত না? আরে, মানুষের জন্য একটু মায়া তো থাকবে। কি নিষ্ঠুর মানব লোকটা। কি রে মা, এখনো কি ভাবছিস? আমাকে বল। কিছু না আম্মু,
কিছু না হলেই ভালো। এখন মাথা থেকে সব ভাবনা বাদ দিয়ে দিবি, একমাত্র পড়া ছাড়া। সামনে পরীক্ষা, সেটাতে ফোকাস করতে হবে। শ্বশুরবাড়ির লোকেদের কাছে নয়তো লজ্জায় পড়তে হবে। নয়না চট করে উঠে বসল। জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে? এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারবো? মেয়ের এমন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। এসব তুই কি বলছিস? তোকে আবার বিয়ে কেন দেব? বিবাহিতা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে কোন দুঃখে দিতে যাব? তাছাড়া জামাই আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন দেখতে তেমন কি অমায়িক তার ব্যবহার। দেখতে রণবীর কাপুর হলেই হয়, একদম ভালো না। এখনো একটা কল করলো না আমাকে। কেমন পাষাণ হৃদয়ের মানুষ। এমন মানুষ আমার মোটেও পছন্দ না। আরে বোকা মেয়ে, প্লেনে থাকলে কল কি করে করবে? ল্যান্ড করলে তারপর তোকে কল করতে পারবে। এখন তো ফোনে এরোপ্লেন মোড করা আছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। নয়নার মনোপুত হলো না কথাটা। কল করেনি সেটা মানলাম, আমার শেষ কথাটাও তো শুনলো না। আস্তা হিটলার ড্রাইভার। আর একবার সামনে আসুক না, আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনবো। এত ভাবা বাদ দে, যা রেডি হয়ে আয়, ফুচকা খেয়ে আসি। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু স্যাররা আসা শুরু করবে পড়াতে। পরীক্ষার মাত্র 17 দিন বাকি। তুমি না বলছিলা বিয়ে হলে আর পড়তে হবে না? তাহলে আবার পড়বো? আমার পড়াশোনা এখন বর টিচার হলো শ্বশুরবাড়ির মানুষ, সংসার হলো ক্লাসরুম। পরীক্ষা না দিলে জামাই মানুষদের কি বলবে? আমার বউ আন্ডার ম্যাট্রিক, জামাইয়ের যোগ্য হতে হবে না? উল্টো পাল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেল। জিয়ান চোখটা বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে। শেষ চাহনি তার চোখের আকুলতা। চোখ খুলে ফেলে জিয়ান। ঘুম আসছে না তার। ইস, কেন যে তোমার কথাটা শুনলাম না। আচ্ছা, এই 5 দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছি। আমার কি বউ হিসাবে সুনয়নাকে মেনে নেওয়া উচিত? এই যে মিস্টার হ্যান্ডসাম। হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকালো জিজ্ঞাসা দৃষ্টিতে। আমি ইরা। জিয়ান ভুরু কুঁচকে আবারও নিজেও ধ্যানে মগ্ন হলো। ও হ্যালো, পাত্তা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন? আমি ইরা, বাবা মায়ের একমাত্র সন্তান। আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন। ছেলেদের লাইন লেগে যায় আমার পেছনে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুজেছিল। আপনি এমন একটা ভাব নিচ্ছেন, মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে। আমার ভয় হচ্ছে, তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। এত অ্যাটিটিউড কিসের আপনার? চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না। জিয়ান আস্তে করে বলল, আমি মানুষ না, দানব, পিচাস টাইপ দানব। আমি আমার বইয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছি, তাই দয়া করে আমার বইয়ের কল্পনায় বা হাত ঢোকাবেন না। সি, আপনার বিহেভিয়ার এমন কেন? আপনি দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই বাজে। সো কন্টিনিউ। এরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে, প্লেন জার্নিটা তার ভালোই কাটবে। 17 ঘন্টার দীর্ঘ জার্নির কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো। অদ্ভুত লোকটা। জিয়ান মেজাজ হারাচ্ছে, বিরক্ত হচ্ছে নিজের ওপর। ইচ্ছে করছে এখন এক দৌড়ে নয়নার কাছে যেয়ে নয়নাকে জড়িয়ে ধরতে, কপালে চুমু দিয়ে বলতে, বলো তুমি কি বলতে চাও? তোমার কথা না শুনে কোথাও যাচ্ছি না। নয়নার প্রতি সে অন্যায় করেছে, একে একে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি। বাচ্চা মেয়ে শব্দটা মনে আসতেই হেসে দিল জিয়ান। নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি ষোড়শী বালিকা। আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব। ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে, লোকটার কি মাথায় সমস্যা আছে? একা একা পাগলের মতো হাসছে। মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা। কিছু বলবি? ভাইজান, আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি, কিন্তু আমার মন পড়ে, তবুও আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না।
আইরিন নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখ মিজান, ভুল করলে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না। যে ভুল করে তার ফল সেই ভোগ করে। আর এমন একটা ছেলেকে ছেড়ে ও যে ভুলটা করেছে, একদিন ও নিজেই আফসোস করবে। তুই তো দেখেছিস রেজাকে, কি সুন্দর আর কর্মঠ ছেলে। নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না। তবে তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর, ও নিজেই আসবে। আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই, হুট করে পচা শামুকে পা কাটলে তবেই টের পাই সাবধানে চলাচল করতে হতো। অতি আবেগে আমরা ভুল করে বসি, ও পচা শামুকে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফিরে আসবে। চিন্তা করিস না। বিয়েটা টিকবে না বলছো? আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি, টেকার সম্ভাবনা খুবই কম। যদি টিকেও যায় তাহলে তো ভালোই। আইরিনকে সামলা। বড় মেয়ের শোকে ছোট মেয়েটাকে অযত্নে যেন না করে। সে যে চলে যায় সে স্বার্থপর। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিতে দিয়ে হয়, কারণ এমন মানুষ ভালোবাসার কদর বোঝে না। কি না কি করেছি আমরা নীলাঞ্জনার জন্য। আমাদের সম্মানের কথা একটা বারও ভাবলো না। বাবা মায়ের পরিবারের ভালোবাসার সামনে সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটাকে সে বেছে নিয়েছে। এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আসতেছে। ছেলের রুম গুছিয়ে রাখলো নিজের হাতে। কিচেনে এসে নানান রকম খাবার রান্না করলো ছেলের পছন্দের। ছেলেটা তো বাসায় তেমন থাকেই না, সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলি পানা। কোন দেশ রেখে কোন দেশে ভ্রমণ করবে সেই তাড়না। রেজা রাগী ভাবে মা ভক্ত, জাহিন একরোখা, তার মন মর্জি বোঝা মুশকিল। দীর্ঘ ৮ মাস পর দেশের মাটিতে পা রাখল জাহিন চৌধুরী। চৌধুরী বংশের ছোট নবাব। অ্যাশ কালার শার্ট, শার্টের হাতাটা ফোল্ড করা, কালো চশমা পরা, এক হাতে লাগেজ অন্য হাতে ব্লেজার। হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে। সুন্দরী, একা একা কোথায় চলে? ভর দুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাত। দুপুর টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। থ্রি পিসের ওড়নাটা টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়ে। একটা ছেলের সামনে এসে বলে, হারে বা, চশমিশ চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান্নাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটা সামনে থেকে সরে বলে, যাও বেবি ডল। কিছুটা এগোতেই মান্নাতের ওড়নাটা ধরে ফেলে। মান্নাত কিছু বলবে তার আগে একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে একটা ছেলে বের হয়েই ছেলেগুলোকে মারধর করতে থাকে। বখাটেদের মধ্যে একজন জাহিনের হাতে ছুরি দিয়ে পোঁচ দেয়, যার ফলে জাহিনের হাত বেশ খানিকটা কেটে যায়। এই অন্তর, এদের খোঁজ বের করতো। আমার এলাকায় বসে ইফটিজিং। ওরা হয়তো জানে না এই সিংহের গুহা। এখানে শিকারী ভুল করে ঢুকে পড়লেই খালাস। কথা বলার মধ্যে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওড়না ছেঁড়ার চেষ্টা করছে। কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটাই সহজ? মেয়েদের মাথায় আসলে কি ঘিলু কিছুটা কম থাকে নাকি? জাহিন শার্টের হাতাটা ফোল্ড করতে করতে বলে, মিস চারচোখ, আপনার কি মনে হয় এটা কোনো সিনেমার শুটিং? মান্নাত ফ্যালফ্যাল করে দৃষ্টিতে সামনের দিকে তাকায়। লম্বা ফর্সা, কালো শার্ট, কালো প্যান্ট, কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে সত্যি কি এই দেশের নাকি পাকিস্তানি? জাহিন শীষ বাজিয়ে বলে, মিস চারচোখ, এর আগে কোনো ছেলে দেখেননি নাকি? আর শুনুন, এটা কোনো সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাতটা বেঁধে দিবেন। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভর দুপুরে এই রাস্তায় একা একা কোন ঘাস কাটতে এসেছেন? আপনার হাত থেকে তো রক্ত ঝরছে। জাহিন আর কোনো কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসলো। অন্তরকে বলল, মেয়েটা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়াই, আর আজকে রাতে কিন্তু পার্টি হবে মাম্মা। অন্তর মান্নাতকে বলল, নাম কি আপনার? মান্নাত। কোন কলেজ? মান্নাত চুপ করে রইল। যাতে খালাম্মা, আর তালে ব্রিলিয়ান্ট। নিশ্চিত আপনি ক্লাস টপার? এর জন্যই
শালার বস্তার মতো ড্রেস আর 4 চোখ, এত পড়ে কি হবে? ডাক্তার হব। বাসা কই তোমার? সামনের গলিতে। এমন মিনমিন করে কথা বলো কেন? এভাবে কথা বললে একটাও রোগী পাবে না। তোমার বাবা কি করে? এসিপি। ও, চোরদের সর্দার। তাই এত কালো টাকা থাকার পরেও তোমার এ হাল কেন? মান্নাত চুপ করে রইল। তোমার বাসা চলে এসেছে, বাসায় ঢুকে উদ্ধার করো মামুনি। অন্তর গেটের সামনে নেম প্লেট পড়ল, এসিপি জামাল সর্দার। মান্নাত চলে গেল। কি মেয়ে রে বাবা, একটা ধন্যবাদ পর্যন্তও দিল না। মিতা বেগম সেই কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে। জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষত স্থানে। সার্ভেন্টকে বলো তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো। এসেই মারপিট শুরু করে দিয়েছিস? তুই ম্যাচিউর হবি কবে বাবু? তুমিই বলো আম্মু। সিংহের সামনে শিকারি চলে আসলে সে কি শিকার ছেড়ে চলে আসে? অত সব বুঝি না আমি। এইসব মারামারি করার বয়স তোর নেই। এবার তোকে বিয়ে করিয়ে দিব। আম্মু, এইসব ঝামেলায় আমি নেই। বাই দ্য ওয়ে, আমার ভাবি কই? ভাবির জন্য গিফট নিয়ে এসেছি। দেবর ভাবি মিলে তোমার ছেলের চান্দি ছিদ্র করে দেব। মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, এই বিয়ে টিকবে নাকি কে জানে। তুই ফ্রেশ হয়ে আয়, তোকে নিজের হাতে খাইয়ে দিব। ইটস নট ফেয়ার আম্মু। ভাবির সাথে দেখা হলো না, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর তোমার ছেলেকে ধরবো। জিয়ান নয়না আর আর তার রিসিপশনের ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে যে মোবাইলের দিকে তাকিয়ে বলে, শোনয়না, তোমার নামটা বোধহয় তোমার সরল চোখ দুটোর দেখেই রাখা হয়েছে। কি আছে তোমার ওই নিষ্পাপ চাহনিতে? আমি কেন বারবার তোমার আখি পল্লবে হারিয়ে যাচ্ছি? এই, আপনার আসল রূপ? ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙল। ইরার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? বারবার আমার আর আমার বইয়ের মাঝখানে আসছেন কেন? আমাকে বোকা মনে হয়? আমি জানি আমার চোখ সুন্দর, সবাই আমাকে অনেক প্রশংসা করে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন? হোয়াট? এরকম দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। জাহিন চৌধুরীর রুচি দুর্ভিক্ষ দেখা দেয়নি, আপনাকে নোটিস করবে। আমার দৃষ্টি এক্সপেন্সিভ, সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না। বলেই পায়ের ওপরে পা তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এরা বেশ অবাক হলো, একটা ছেলের এত অ্যাটিটিউড। তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যেচে অ্যাটেনশন দিতে চাইছে, এরপরেও ইগনোর করছে। এরা হুট করেই জিয়ানের হাতের ওপরে হাত রাখলো। জিয়ান দ্রুত হাতটা সরিয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ, কন্ট্রোল ইয়োর সেলফ। প্লিজ এমন করবেন না, আমার খুব ভয় পাচ্ছে। আপনার হাতটা একটু ধরতে দিন। সমস্যা কি আপনার? একা ট্রাভেল করতে এত সমস্যা? তাহলে একা ট্রাভেল করতে কে বলেছে? আমার বউ খুব ডেঞ্জারাস। সে যদি জানে আমাকে কেউ টাচ করেছে তাহলে তার হাত কেটে দেবে, সাথে আমারটাও। নিজের হাতের প্রতি মায়া দয়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না। মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ। জিয়ান নিজের ল্যাপটপটা ব্যাগে রাখলো। এখানে হাত রাখুন, শক্ত করে ধরে রাখুন। এখানে হাত রাখা আর সিট বেল্ট হ্যান্ডেলে হাত রাখা, এর মধ্যে তো পার্থক্য কোথায়? মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয়, এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব না। সো ডোন্ট ডিস্টার্ব মি। আম্মু, 8 ঘন্টা হয়ে গেছে, আর কত ঘন্টা লাগবে? নয়না, আমি যতদূর জানি 18 কি 20 ঘন্টা লাগে। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা, উঠে দেখবি জামাই নিজে থেকে তোকে কল করেছে। নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়ল। না, এখনো ভালো লাগছে না, আমি নিজের রুমে শোবো। বলেই নিজের রুমে চলে আসলো। জিয়ানের টি শার্টটা নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। চোখটা বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে। সবেমাত্র তন্দ্রা ভাব এসেছে। হঠাৎই মনে হলো কারোর গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ঘুম ঘুম চোখ খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি? জিয়া নয়নার ঠোঁটের ওপরে আঙ্গুল রেখে বলে, একদম চুপ, একটুও কথা বলবেন না। তোমার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে গেছি।
আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুটো চাই। নয়না ধড়পড়িয়ে উঠে বসল, আওয়াজ করে ডাকলো, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কোথায়? বেড সাইড সুইচ দিয়ে লাইটটা অন করলো। না, কোথাও তার অস্তিত্ব নেই। জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এ কোন রোগে আমাকে আক্রান্ত করে গেলেন? আমি যে আপনার সাথে করা ক- কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছি। একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে দিন। কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা। এয়ারপোর্ট থেকে অনিকেত সোজা চলে আসলো হাফ সিমিঙ্গেল নাহিদদের বাসায়। কোনো মেয়েই আজ পর্যন্ত তার মনের ধারের কাছেও যেতে পারল না। মনের সাইড ঘেঁষে সব মেয়েই বের হয়ে যায়। মনে বিয়ে করতে না পারাই পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসলো সোফায়। কোনো ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞেস করলো, তোর বউ যে, তুই ওয়াশরুমে, তুই 2 মিনিট লেট করলেও সন্দেহ করে, এত প্যারা দেয় কথায় কথায় সন্দেহ, তোর বিরক্ত লাগে না? সন্দেহ করে, এটা ভালো, তাতে আমি বুঝতে পারি, কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগতো, টেনশন হতো। মাথার তার কি আছে নাকি গেছে? এখনো একটু আছে, কবুল বলার পর ততটুকুও থাকবে কিনা গ্যারান্টি দিতে পারছি না। এ কেমন ভালোবাসা! না করেছিস বিয়ে আর না করেছিস জীবনে প্রেম, তুই এডি বুঝবি না। ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে তাই। ভালোবাসা ফেক হলে আমি উগান্ডা গেলেও সন্দেহ করতো না। ওফস, বড্ড ব্যথা পেলুম বুকে। এই জন্মে বিয়ে কি জুটবে আমার কপালে? একটা বউ নাই, এই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। নাহিদ হেসে বলে, তুই কাতরাতে থাক, তা হসপিটালে না যেয়ে আমার বাড়িতে কি? আমরা 4 জন, 2টা উইকেট পড়ে গেছে, আরেকটা আউট হওয়ার দ্বার প্রান্তে। শালার আমার উইকেটের পতন কবে হবে? জীবনে লাবিবের মতো হতে পারলে জীবন সুন্দর। ওই শালা বন্ধুর প্রেমিকাকে নিয়ে ভাগছে, আর আমি বন্ধুর বউ নিয়ে ভাগতাম। ব্যাস, মেয়ে খোঁজার ঝামেলা চুকে যেত। লাবিব কাজটা ঠিক করে নাই, এত কিছুর পরেও প্লে বয় রয়েই গেছে। ওর এক্স সোমাইয়ার সাথে এখনো চ্যাট করে। তুই কেমনে জানলি? আমার হবু ফ্রেন্ড সোমাইয়া। ভাই, তোর বউটাকে দেখে রাখ, আবার তোরটা নিয়ে টানাটানি না শুরু করে। অন্যের টানাটানিতে যে হাত ছেড়ে দেবে তাকে চাই না। ভালোই হয়েছে রেজার সাথে নীলাঞ্জনার বিয়েটা হয়নি। তুই বল, মেয়েটাও তো ভালো না? ভালো হলে নিজের প্রেমিকের ফ্রেন্ডের সাথে ট্যুর টাইমিং করে। যেমন 12 মাইয়া তেমন 13 জামাই পাইছে। সে যাই হোক, আমার বুকে ব্যথা কমানোর ট্রাই করো বাবু। শালা, তোর কি আমাকে গে মনে হয়? চুপ কর লজ্জা। আমি কইছি চা কফির কথা। আমারও ইজ্জত শুধুমাত্র আমার ভবিষ্যৎ বইয়ের জন্য সংরক্ষিত। জিয়া নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না কান্না করছে। এই পিচ্ছি, এভাবে কান্না করছো কেন? নয়না নাক টেনে টেনে বলে, আমার চোখ, আমার অশ্রু, আমার ইচ্ছে, আমি কাঁদবো। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তো কেটে দিন কল। সত্যি কাঁদবো? আমি তখন চিৎকার করে কাঁদবো। তুমি কি সিচকাদুনি? জানেন রাতে আমি কি স্বপ্ন দেখেছি? চোখের পানি নাকের পানি মুছে জানাও তো লিটিল প্রিন্সেস, কি স্বপ্ন দেখলে? নয়না ওড়না দিয়ে চোখ মুছে বলে, জিয়ানের দিকে তাকিয়ে, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? আমার বুঝি লজ্জা করে না? জিয়ান দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, এবার বলেন মহারানী। দেখলাম আপনি নাকি আমার ঠোঁটের নেশায় মাতাল হয়ে গেছে। আপনার নেশা কাটাতে আমার ঠোঁট দুটো চাইছেন। জিয়ান হুট করেই নয়নার দিকে তাকালো। দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের 2 প্রান্ত থেকে স্থির হলো একে অপরের দৃষ্টিতে। কান্নার ফলে ঠোঁট দুটো হালকা ফুলে উঠে আরো আকর্ষণীয় লাগছে। নাকটা লালচে হয়ে আছে। জিয়ান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আফিমের চেয়েও নেশালো। মাতাল না হয়ে উপায় আছে? নয়না 2 হাতে মুখ ঢেকে নিল। ইস, কি লজ্জা, কি লজ্জা! এভাবে এমন প্রশ্ন, এমন স্বপ্ন কেউ কাউকে বলে? কে জানে
এই ড্রাইভার কি ভাবছে? লাজুকলতা, এভাবে মুখ ঢেকে রাখলে তোমাকে একদম আদুরে বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ। তা তোমার বর কই? আমার বর বিদ্যাসে। জিয়ান হেসে ফেলল। হাতটা সরাও, দেখতে দাও তোমাকে। আচ্ছা, লজ্জা করছে তো? এভাবে কেউ দেখতে চাইলে লজ্জা করে না বুঝি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জেনে আমি কি করব? গুনে গুনে তোমার চেয়ে 14 বছরের বড়। 13। এক যুগ বেশি কাটিয়েছি তোমার চেয়ে। এক যুগ বেশি কাটিয়ে কোন রাজ্য জয় করেছেন শুনি? এখনো শিওর না, তবে মনে হচ্ছে কারোর মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এইসব বাদ দাও তো। তোমার না এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকে করব। আচ্ছা, আমার পরীক্ষা, সবাই আমাকে কিছু না কিছু দেবে, তো আপনি কিছু দিলেন না? এক্সাম থাকলে কিছু দিতে হয়। আর দেইনি কে বলল? এই যে আপনার চোখের সামনে বসা ষোড়শী রূপবতী বলল। রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যা কথা বলতে পারে। আপনাকে আমার মিথ্যাবাদী মনে হয়? আরে সরি, মজা করে বলছি। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিকমতো ঘুম হয়নি। সুন্দর চোখ দুটোর নিচে কালশিটে দাগ বসে গেছে। এইসব হয়েছে আপনার জন্য মিস্টার প্লেন ড্রাইভার। যত দোষ প্লেন ড্রাইভার ঘোষ। তোমার চোখের চাহনি কিন্তু সুন্দর। তেলের দাম এত কমে যায়নি। আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতে পাওয়া যায়। জিয়ান চৌধুরী কাউকে তেল দেয় না। আর নয়না কিছু বলতে যেও থেমে গেল। আচ্ছা পিচ্ছি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়ালেখায় ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে তখন টাকা সাধলাম, নিলে না কেন? ওটা তো বেডশিটের, তাই। এখন কিভাবে দেব জানি না। আচ্ছা বাবু, রাখি। গুড বাই, টেক কেয়ার। জিয়ান কল কেটে দিল। নয়নার মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতে এপাশ ওপাশ করতে করতে কখন চোখ লেগে গেছে জানে না নয়না। ঘুম ভেঙেই দেখে জিয়ানের মিসড কল। কল ব্যাক করবে তার আগেই ওপাশ থেকে কল আসে। কিন্তু এতটুকু কথায় তৃষ্ণা তো মিটল না, উল্টো আরো বাড়ল। নীলাঞ্জনা তালুকদার, ওর বাবার নাম মিজান তালুকদার, আর চাচার নাম মাহবুব তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তেই শান্ত স্বরে বলে, শিল্পী, মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। ওর কি কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার? জি। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। নীলাঞ্জনা বেশ অবাক হলো। মুহূর্তেই মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাচার টাকা থাকা বুঝি এতটা প্রয়োজন? শিল্পী বেগম আর নীলাঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বলেন, জীবনে এই প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাটা আগে বাড়াতে হবে। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে ধীরে কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নিবে? মেনে না নিয়ে উপায় আছে? খান টানলে মাথায় এমনিই আসে। যা, খাতির যত্ন কর বউয়ের। বউ তো না, যেন আলাদিনের চেরাগ। বাসায় ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্নাত? চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেটা বলো। আম্মু, আর কতদিন এমন দাদি আম্মা সেজে ঘুরবো? এই ড্রেস, চশমা, এসব আমার সাথে যায়? আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা? হিটলার বলো, হিটলার। দেখো, এসব আর আমাকে দিয়ে হবে না। কলেজে কে জোকার সেজে যায় জানো? আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথে টক্কর হয়েছে। পুরাই আগুন, হীরের মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক, তোর বাবা বাসায়। ছেলের কথা শুনলে তোকে আস্ত রাখবে না। খেতে দাও। আর শোনো, রাতে কিন্তু ঋতুর বার্থডে পার্টি, সো কোনো না শুনবো না। আগেই বলে রাখি, ওয়েস্টার্ন ড্রেস পরবো কিন্তু। তোমার হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম প্যারাই আছেন।
যেমন বাপ তেমন তার ঘাড় তেড়া মেয়ে। কি দরকার সরকার পক্ষের বিরুদ্ধে কেস নেওয়া? এখন নিজের বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব সৎ পুলিশ অফিসার, তবে বর্তমানে সততাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করেছিল, কেস তো কোর্ট পর্যন্ত ওঠেইনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। মান্নাত শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার হিরো, আমাকে এভাবে দেখলে নিশ্চিত ক্রাশ খেয়ে রাতে ব্রাশ করা ভুলে যেতেন। বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। ওস মিস্টার হিরো, নামটা তো জানি না আপনার। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলে, আপনি এই এলাকার তাহলে 6 মাস কই ছিলেন? একবারও তো দেখলাম না। কোনো ব্যাপার না, নজর যখন পড়েছে আপনাকে খুঁজে ঠিকই বের করবই। মান্নাত যা চায় তা নিজের করেই ছাড়ে। ফোনটা হাতে নিয়ে ঋতুকে কল করলো। কিরে, আজকে নাকি আমাদের সারপ্রাইজ দিবি? তা কখন আসছিস? দাদি আম্মা, সারপ্রাইজ তো দেখবি, সেসব ছাড়, আগে বলতো তোদের এলাকার কোনো ক্রাশ বয় আছে যাকে দেখলে ক্রাশ খাওয়া যায়? হ্যাঁ ছিল, চৌধুরী বাড়ির ছেলে, আবার পাইলট, যেমন দেখতে তেমন অ্যাটিটিউড, কিন্তু সে তো কদিন আগেই বিয়ে করে ফেলেছে। তুই শিওর আর কোনো ক্রাশ বয় নেই? না, আমার জানা মতে তো নেই। মান্নাত কল কেটে দিয়ে বলে, দূর, ও হয়তো জানেই না। আবার মনে মনে বলে, ওদের এলাকা ও তো জানতো তা থাকলে বিবাহিত ছেলের উপরে কিভাবে ক্রাশ খেয়ে পড়ি। মনে হচ্ছে এবার ক্রাশ খেয়ে ব্রাশ আমারই নিজেরই করতে হবে। এখন এসব ভাবলে হবে না মান্নাত, আজকে সবার হুঁশ উড়িয়ে দিতে হবে তোর। ড্রেস সিলেক্টেড কর, দেখিয়ে দে তোর আসল সুরত। জামাল সাহেব চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছেন মাস 6 আগে। 4 রুম বিশিষ্ট একতলা বাড়িটা কিনেছেন 3 মাস ধরে। এখানে এসে মেয়ে বউকে সবার নজর থেকে লুকিয়ে রাখছেন যতটা সম্ভব। পৃথিবীতে তার মেয়ে আর বউ ছাড়া 3 কুলে কেউ নেই। এদের আগলে রাখার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। তার নিজের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে মারা গেলে কে দেখে রাখবে তার মেয়ে আর বউকে? এই সব চিন্তা সব সময় জামাল সাহেবের মাথায় ঘুরতে থাকে। রত্না বেগম এসে বলেন, বলছিলাম কি, মেয়েটাতেও এখানে এসে একদম ঘরকুনো হয়ে আছে। আজ ঋতুর বার্থডে, যেতে চাচ্ছে। আমি দিয়ে আসবো, আর আমি নিয়ে আসবো, তবেই যাওয়ার পারমিশন পাবে। নয়না সকালে নাস্তা করে এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে, কিন্তু সাহস করে জিয়ানকে কল করেনি। মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করলো কোনো মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায়। প্রথমেই লেখা, তাকে নিয়ে না ভেবে মনোযোগ অন্যদিকে দিতে। নয়না মোবাইলটা রেখে বলে, মনোযোগ যদি অন্যদিকেই ঘোরাতে পারতাম তাহলে সার্চ করতাম। গুগলের মাথা কি বুদ্ধি নেই নাকি? এসব কেমন টিপস হলো? এর চেয়ে তো আমার বান্ধবীদের মাথায় বুদ্ধি বেশি। এবার ওদের জিজ্ঞেস করে দেখি, আসলেই আপনি বিবাহিত? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো এখন কি বউ নিয়ে আপনার সামনে বাসর সারবো, তারপর বিশ্বাস করবেন? এরা বিরক্ত হয়ে বলে, সি, কেমন ভাষা এসব! আপনার যেমন প্রশ্ন আমার তেমন উত্তর। নিজের রাস্তা মাপুন। ধন্যবাদ আমাকে এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনার ধন্যবাদ রোদে শুকিয়ে বয়মে ভরে রেখে দিন। অন্য কাউকে বিরক্ত করার পর আবার কাজে আসবে। বাই দ্য ওয়ে, আপনাকে আপনার বাবার জন্য এতটুকু হেল্প করেছি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। এরা গম্ভীর মুখে গাড়ির দিকে তাকিয়ে বলে, এত অ্যাটিটিউড কিসের ভাই? তবে দেখতে হ্যান্ডসাম। ইস, অবিবাহিত হলে এমনভাবে পিছু নিতাম, বউ হয়ে তবেই ছাড়তাম। এমন গায়ে পড়া স্বভাবের মেয়ে জিয়ানের একদমই পছন্দ না। জিয়ান বাসায় এসে ড্রেস খুলে খালি গায়ে চোখটা বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে তোয়ালে জড়িয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়ে বডি স্প্রে করলো। আয়নায় তাকাতেই নিজেকে দেখে বলে, আমি এই 5টা দিনে 5বারও নীলাঞ্জনার কথা ভাবিনি। আচ্ছা, নয়না কি আমার মনে কোনোভাবে জায়গা করে নিয়েছে, নাকি এসব সাময়িক মোহ? জিয়ানের ভাবনায় ছেদ ঘটল ফোনের রিংটোনে।
সাত পাঁচ না ভেবেই রিসিভ করলো জিয়ান। নয়নার চোখের সামনে জিয়ানের অর্ধনগ্ন শরীর ভেসে উঠল। নয়নার সাথে সাথেই চোখটা বন্ধ করে নিল, এক হাত নিজের বুকের পাশে রাখলো। মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই বের হয়ে আসবে ভেতর থেকে। এই লোকটা আমাকে মেরেই ফেলবে এভাবেই। জিয়ান টি শার্ট পরতে পরতে বলে, চোখ বন্ধ রেখেছো কেন? কয়েকদিন আগেই তো যেন কি বলছিলে, দেখার মতো জিনিস চোখের সামনে থাকলে তো দেখবই, তা এখন চোখটা বন্ধ কেন? আপনার লজ্জা কই? বেচে দিয়েছি। ওইসব লজ্জা টজ্জা ছেলেদের মানায় নাকি? লজ্জা কেউ বেচে দিতে পারে? নিজের জন্য একটু তো রেখে দিতে পারতেন। বেবি, এখন চোখ খোলো, আমি শার্ট পরেছি। নয়না চোখ খুলল, কিন্তু জিয়ানের দিকে সরাসরি তাকাচ্ছে না। কি গো, দৃষ্টি নিচে রেখে আমার তোয়ালের ফাঁক ফোকর খুঁজছো নাকি? নয়না এবার বুঝি লজ্জায় মিলিয়ে যাবে, খট করেই ফোনটা কেটে দিল। ধুর, কে বলেছিল এই প্লেন ড্রাইভারকে এত হ্যান্ডসাম হতে? চোখ মেলালেও এখন প্লেন ড্রাইভার, চোখ বন্ধ করলেও প্লেন ড্রাইভার। পরীক্ষার খাতায় কি লিখবো? জিয়ান হাসতে লাগলো। পিচ্ছি বউ তো দারুণ উপভোগ্য। কেন যে প্রেম করে দেবদাস হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছিলাম। থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নয়নাকে আবারও কল করলো। নয়না পিটপিট করে জিয়ানকে দেখছে। মিস ষোড়শী বালিকা, আপনি পুরোপুরিভাবে তাকাতে পারেন, এখন আপনার কোনো ডিস্টার্ব হবে না। নয়না তাকালো, মনে মনে ইস, ব্লু রঙের টি শার্টে এত হ্যান্ডসাম লাগে কেন? কোনো মেয়ের দৃষ্টি পড়লে তো ক্রাশ খাবে। এভাবে তাকিয়ে কি দেখো? আমি কি তোমার ক্রাশ বিলাল আব্বাসের চেয়েও বেশি হ্যান্ডসাম? নিজেকে কি মনে করেন আপনি? আমি মোটেও আপনাকে দেখছি না, আমি দেখছিলাম আপনার পেছনে থাকা মিরর। কি সুন্দর মিররের ডিজাইনটা। আবার আসলে এটা আমার জন্য নিয়ে আসবেন। আপনি আবার কে? আমি তো আপনার অর্ধাঙ্গিনী। সত্যি? নয়না মাথায় হাত দিল। এসব কি হচ্ছে তার সাথে? জিয়ান ঠোঁট টিপে হাসল। নয়নার দিকে তাকিয়ে বলে, তুমি কি আদৌ অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতে পারবে? পারবো না কেন? 100 বার পারবো। আমি কি কম সুন্দর নাকি? তোমাকে অসুন্দর কে বলল? আপনি বলেছেন। আমি কি আসলেই অসুন্দরী? এমন ভুল ধারণা পোষণ কইরো না। ময়নার মা, তুমি দেখতে ভূতনির মতো। আরে বাহ, ভূত আর ভূতনি, দারুণ কম্বিনেশন তো। আপনি কি সত্যি কানাডা আছেন? মানে আমাদের সত্যি আর দেখা হওয়ার চান্স নেই? দেখা করতে ইচ্ছে করছে বুঝি? আসলে দোষটা তোমার না, তোমার বয়সের। কয়েকদিন পর আর আমার কথা মনে থাকবে না। আসলেই আপনাকে ভুলে যাব? এটা কি সম্ভব? অনেক বেশি মিস করছো বুঝি? নয়না, আপনাকে মিস করবে কেন? আপনি আসলে প্লেন ড্রাইভার নাকি দেখার জন্য কল করেছেন তাই বলেন? ইটস পাইলট, নট প্লেন ড্রাইভার। আপনার রুমে আপনি একা থাকেন? না, আমার 4টা বউ আর গোটা কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। সোজা কথা বলা যায় না? সমস্যা কি তোমার শোনায় না? পড়তে না বসে মোবাইল নিয়ে পড়ে আছো কেন? সমস্যা কি মানে? সমস্যা হলেন আপনি। সমস্যার মা, সমস্যার বাপ, সমস্যার 14 গোষ্ঠী, সব আপনি। কোথাকার প্লেন ড্রাইভার? আমার মাথাটা খেয়ে ফেলেছে। কোথাকার প্লেন ড্রাইভার মানে? আমি জিয়ান রেজা চৌধুরী, ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী, মানে বোঝো? ফার্স্ট অফিসার আমি, সো রেসপেক্ট। আর ফোন রাখো, পড়তে বসো। আমার কাল ফ্লাইট, সো রেস্ট নিতে হবে। শরীর ফিট রাখতে হয় বেবি। নয়না ফোনটা কেটে দিল। কি পেয়েছে কি আমাকে? যখন তখন বাবু, বেবি, বাচ্চা এগুলো বলবে? সামনে পেলে একদম নাগা মরিচের আচার বানিয়ে রেখে দিতাম। জাহিন ব্ল্যাক শার্ট, সাথে ব্ল্যাক ব্লেজার পরা, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো স্পাইক করা, নিজেকে আয়নায় শেষবারের মতো দেখে নিয়ে নিজের সবচেয়ে পছন্দের পারফিউম ভার্সাসি ইয়ার্স ফর মেন স্প্রে করলো। এটার স্মেল ভীষণ পছন্দ জাহিনের। রেডি হয়ে নিচে আসতেই মিতা বেগম বলেন, রাত 9টায় তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আম্মু, কি যে বলো না, আমি কি মেয়ে নাকি যে সাজগোজ করব? তোমার ছেলেরা এমনিতেই হ্যান্ডসাম। এসব পাম না দিয়ে আসল কথা বলো। আম্মু, আজ পার্টি আছে অন্তরের বাসায়, 1টার মধ্যে বাসায় চলে আসবো।
দেখ জাহিন, এবার কিন্তু তোর স্থির হতে হবে, অনেক হয়েছে এখানে সেখানে ঘোরাঘুরি। ওকে আম্মি যান, ভেবে দেখছি। জাহিন গাড়ি না নিয়ে তার শখের বাইক নিয়ে বের হলো অন্তরের বোনের বার্থডেতে। অন্তর বারবার ঋতুর পিছু পিছু ঘুরছে আর বলছে, একটা বান্ধবী দে তোর, যদি ভাইয়ের জন্য এতটুকু করতে পারিস তাহলে কেমন বোন তুই। একটা মেয়ে দে, সিঙ্গেল লাইফ আর ভাল লাগে না, কত কাল একা থাকবো বল। আমাকে দেখে কি তোর মেয়ে পাচারকারী মনে হয়? ওকে ভালো কথা শুনলি না তো, আজকে জাহিনকে আসতে বলেছিলাম তোর বার্থডেতে, থাক মানা করে দেই। জাহিন, ও চলে আসছে? চলে আসলেও কি তোকে পাত্তা দেয় না? ভাই, তুমি আমাকে এভাবে অপমান করছো? তোমার বন্ধু যে প্রেমে অ্যালার্জি, সেটা দেখছো না? তোর সবচেয়ে সুন্দরী বান্ধবীটির নাম বল। নাম বলে কি হবে, আসলেই দেখে নিও। মান্নাত ব্ল্যাক আর গোল্ডেন শেডের আনারকলি পরেছে, সাথে হালকা অর্নামেন্টস, চুলগুলো কার্ল করেছে। আয়নায় তাকিয়ে বলে, হায়, নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, সবাই তো বেহুশ হয়ে যাবে। কালো বোরখা পরে রুম থেকে বের হলো মান্নাত। জামাল সাহেব ড্রয়িং রুমে বসে খবর দেখতে বিজি। মান্নাত ধীর পায়ে বের হয়ে গেল। বাহিরে এসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। গিফটের প্যাকেটটা এমনভাবে বোরখার উপরে রেখেছে, দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট মহিলা। রিক্সা না পেয়ে হেঁটেই রওনা হলো, বেশি দূরে না, ঋতুর বাসা। হেঁটে গেলে মাত্র 20 মিনিট লাগবে। মান্নাত ঋতুর বাসায় ঢুকতেই সবাই বোকার মতো তাকিয়ে আছে মান্নাতের দিকে। অন্তর এসে বলে, আপনি কে খালাম্মা? মান্নাত নরম স্বরে বলে, ঋতু কোথায়? আমি ওর ফ্রেন্ড। অন্তর ঋতুর রুম দেখিয়ে দিয়ে ভুরু কুঁচকে বলে, এই 9 মাসের বাচ্চা নিয়ে সে বার্থডে পার্টিতে আসে? এখন এখানেই ডেলিভারি হলে পার্টি ছেড়ে মাটি করতে হবে। মান্নাত ঋতুর রুমে ঢুকতেই ঋতু চিৎকার দিয়ে বলে, কে আপনি? মান্নাত গিফটের প্যাকেটটা বেডের উপরে রেখে বোরকার বোরকার নেকাবটা সরিয়ে বলে, আমি। ঋতু আরেক দফা অবাক হয়, কে আপনি? মান্নাত বোরখা খুলে চুলগুলো ঠিক করে বলে, সব কি হোস ওড়ানে ওয়ালি মান্নাত হু। আরে ইয়ার, তোকে চেনাই যাচ্ছে না। দাদি আম্মা থেকে সোজা হটনেসের দোকান, কিভাবে সম্ভব? সেরাও বিরাট কাহিনী, পরে বলবো। এখন বল, সারপ্রাইজ কেমন লাগলো? হার্ট অ্যাটাক হতে হতে হয়নি। মান্নাত ইয়ার, এত রূপবতী হয়ে, এমন গাইয়া ভূত হয়ে কলেজে কেন আসিস? কলেজে পড়তে যাই, রূপ দেখাতে না। এবার বল, বাকিরা কোথায়? সব ছাদে, চল আমরাও যাই। জানিস, আজ আমার জান্টুসও আসবে পার্টিতে। তোর আবার জান্টুস আসলো কোথা থেকে? তুই না পিওর সিঙ্গেল, একদম হট চিলি সসের মতো পিওর। জান্টুস তো পটাতে পারিনি। ও, এই কেস। এখন চল বাকিদের শক দে। যারা এসেছে তোকে দেখলে সত্যি চরম 40 ভোল্টেজের শক খাবে। লাবিব নীলাঞ্জনার কাছে এসে নীলাঞ্জনার ঘাড়ে চুল সরিয়ে কিচ করতে লাগলো। নীলাঞ্জনা সরে দাঁড়ালো। লাবিব এবার আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো। নীলাঞ্জনা সরে যেয়ে বলে, সবসময় এইসব ভালো লাগে না। আমার কি মনে নেই, ফিলিংস নেই? তোমার ইচ্ছে করলেই এইসব করতে চলে আসো। লাবিব নীলাঞ্জনার চুল মুঠো করে ধরে বলে, বাবা তোকে মেনে নিয়েছে, এর জন্য উঠছিস? আমি ছুঁড়ে ফেলে দিলে সব পাখা ভেঙে মুখ থুবড়ে পড়বি। আমার তোকে এখন চাই মানে চাই, চাহিদা পূরণ করবি, নয়তো এই দেশে টাকা ছিটালে মেয়ের অভাব হয় না। নীলাঞ্জনা লাবিবের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ এতটা নিচু মাইন্ডের কিভাবে হতে পারে? আমি সত্যি এই মানুষটাকে ভালোবেসেছিলাম। লাবিব নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। নীলাঞ্জনার চোখ থেকে বোবা অশ্রু গড়িয়ে পড়ছে। যে ভুল সে করেছে, তার মাসুল তো তাকেই দিতে হবে। এই মুখ নিয়ে ফিরে যাওয়ার রাস্তা যে বন্ধ। না সমাজ আর না পরিবার, তাকে কেউ গ্রহণ করবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন।
গল্পটির নাম হচ্ছে অর্ধাঙ্গিনী, লিখেছে নুসাইবা ইভানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।